শর্মিষ্ঠার কাছে আসবো। শর্মিষ্ঠা, এই যে অভিযুক্ত যে ব্যক্তি যার এনকাউন্টারে মৃত্যু হলো, তার থাকা না থাকা আমরা শুরু থেকে দেখেছি, তার সে ক্যামেরার সামনে আর কারা ছিল এই সমস্ত অনেক তথ্য তার কাছ থেকেই পাওয়া গেছে প্রধানত। তার থাকা না থাকা এই মামলার উপরে তো একটা বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রাথমিকভাবে আপনার কি বক্তব্য? প্রতিটা কেসই তো ইউনিক, মানে তার নিজস্ব বৈশিষ্ট্য আলাদা আলাদা থাকে। খুব মানে সম্প্রতি আমরা অভয়ার কেস দেখেছি। অভয়ার কেসেও ভয়ঙ্কর নৃশংসতা ছিল এবং সেখানে নানা রকম অভিযোগ উঠেছিল, তথ্য প্রমাণ লোপাটের বা ইত্যাদি। এবং সেখানেও কিন্তু এই প্রথম দিকে এই যে লোকটিকে ধরে রাখা হয়েছে সঞ্জয় রায় বলে, এবং তাকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে বা বিচার না করে প্রথমেই একটা এনকাউন্টার একটা কথাবার্তা উঠেছিল যে বিদেয় করে দিলেই হলো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে এই নতুন সরকার আসার পরে পুলিশ আধিকারিকদের মধ্যে অনেকেই সাসপেন্ডেড হয়েছেন। তাহলে এটা কেন হলো? যদি বিচারটা ঠিকই হয়েছিল তাহলে এই পুলিশ অফিসারদের কেন সাসপেন্ডেড করা হলো? তাহলে তো যে অভিযোগগুলো, তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি ইত্যাদি আরো অজস্র অভিযোগ যে উঠেছিল, সেই অভিযোগগুলো সারবত্তা পেয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, কাউকে যদি এনকাউন্টারে মেরেই দেওয়া হয় তাহলে তাকে আর বিচার দেওয়ার কোনো সুযোগ থাকে না। এবার এই যে বারুইপুরের ঘটনাটি মানে তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে মেয়েটি যখন থেকে মানে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার প্রতিবেশী, তার বাড়ির লোক সকলে হন্যে হয়ে খুঁজেছে। সেই সময় আমরা কাগজ থেকে যা পড়েছি বা সোশ্যাল মিডিয়াতে যা জেনেছি যে পুলিশকে তারা জানিয়েছিল, পুলিশের কাছ থেকে তারা আশানুরূপ সহযোগিতাও পায়নি, এবং তখন তারা হতাশ হয়ে কিন্তু নিজেরাই সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে এই লোকটিকে, যে প্রভাস মণ্ডল, যে একে তারা আইডেন্টিফাই করে যে এই ছেলেটি বাচ্চাটিকে নিয়ে গিয়েছিল, এবং তাকে ধরে তারা জিজ্ঞাসাবাদ করে এবং সেটার সম্পূর্ণ ভিডিও করে, এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমেই তারা তার কাছ থেকে অন্যদের নাম জানতে পারে, এবং সেই পুকুর ধারে নিয়ে গিয়ে তারা বডিটাও কিন্তু পাড়া প্রতিবেশী, বাড়ির লোক, মানে আত্মীয় স্বজন, এরাই কিন্তু উদ্ধার করে। এখানে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই। বাড়ি থেকে একজন পুলিশ ছিলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, টবিতে আমরা এরকমই দেখতে পেয়েছি। তো এই যে পুরো কাজটাই কিন্তু প্রতিবেশীরা করে দিয়েছেন, এবং তারা এই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে সেগুলো ভিডিও করে যেভাবে তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বিভিন্ন মিডিয়া মারফত, সেখানে আমরা জানতে পেরেছি একাধিক নাম, অনেকগুলো নাম উঠে এসেছে। এবং এই ছেলেটি মানে পুলিশের মার না খেয়েও গড়গড় করে বহু কথা বলে দিয়েছে, যার থেকে কিন্তু পরবর্তী তদন্ত মানে করা যেত বা কাজকর্মগুলো হতো। এটা যদি প্রফেশনাল হাতে পুলিশ এটা করতো তাহলে পরে পুলিশ কিন্তু অনেকটাই তদন্তের সাহায্য এর থেকে পেত। যেখান থেকে ধরা হচ্ছে যে এই লোকটি প্রধান সাক্ষী বা রাজসাক্ষী হতে পারত। এবার সেইখান থেকে একে সরিয়ে দেওয়া, এখান থেকে কিন্তু বহু মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে এই যে রাজসাক্ষীকে সরিয়ে দেওয়া হলো, প্রধান সাক্ষীকে সরিয়ে দেওয়া হলো, এতে কারা কারা সুবিধে পেতে পারে? যখন একটা আশঙ্কা আসে মানুষের মধ্যে যে একটা অপরাধ যখন সংঘটিত হয় এবং সেই অপরাধের মধ্যে প্রভাবশালী লোকেদের যোগ থাকে, সেই সন্দেহ যখন মানুষের মধ্যে গভীর হয়ে ওঠে, তখন কিন্তু এই এনকাউন্টার অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় যে তাহলে কি কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে? তাহলে কি কিছু লুকোনোর জন্য এই লোকটিকে সরিয়ে দেওয়া হলো? এই লোকটি কি অনেক বেশি কিছু বলে ফেলেছিল যাতে প্রভাবশালী মহলের অসুবিধা হয়ে যাচ্ছিল? খুব অদ্ভুত অদ্ভুত সমস্ত গল্প, যেটা মানে আমারও এটা অদ্ভুত লেগেছে যে ওখানকার একজন বিজেপির নেতা, সে দেখা যাচ্ছে একটি ভিডিও করেছে এবং এই লোকটিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তার পেছন থেকে তার হাত দিয়ে তার গামছাটা ধরে আছে, এবং এই অভিযুক্ত লোকটি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, পালাবার বিন্দুমাত্র চেষ্টা করছে না। সে নাকি এই লোকটাকে থানাতেও দিয়ে এসেছিল, যদিও স্থানীয় মানুষরা অন্যরকম কথা বলেছেন যে পুলিশের কাছে তারা যাদেরকে তুলে দেয় পরবর্তীকালে বিজেপি নেতা ক্ষমতা প্রয়োগ করে তাকে ছাড়িয়ে আনে, এরকম কথাও আমরা কাগজে পড়েছি, শুনেছি। এই অভিযোগগুলো আছে, আমাদের কাছে এর কোনো প্রমাণ না থাকলেও এই কথাগুলো আমরা শুনেছি। এবার যে লোকটিকে আমরা ভিডিওতে দেখলাম খুব অনায়াসে সকলকে সবকিছু বলছে, ইভেন একটা ভিডিও ঘুরছে যেটাতে দেখা যাচ্ছে যে পুলিশ জেরা করছে, এবং সেই জেরার মধ্যেও এই লোকটি কিন্তু অনেক কথাই বলে দিচ্ছে, এবং তাকে অন্য যারা ধরা পড়েছে সেখানে পুলিশের সামনে যারা আর কি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে, তারা তাকে কোয়ারি করছে, অমুকের নাম বল, তমুকের নাম বল, বেশ কয়েকটা নাম উঠে এসেছে, কিন্তু সেই লোকগুলো কিন্তু আজও ধরা পড়েছে বলে কিন্তু আমরা শুনিনি। তো এই যে একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে যেহেতু প্রতিবেশীরা সক্রিয় ছিলেন, তার জন্য অনেকটা তথ্যই কিন্তু মানুষের সামনে আজকে চলে এসেছে,
যেই জায়গা থেকে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন যাচ্ছে যে এত তথ্য মানুষের কাছে চলে এসেছিল বলেই কি একে এনকাউন্টার করিয়ে দিতে হলো? কোনো প্রভাবশালী কেউ কি অসুবিধায় পড়ে যাচ্ছিলেন এটার জন্য? এই ব্যাপারগুলো হয়েছে। এবার এর পরে যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের তো যাই ঘটুক আমাদের দেশে এখনো একটা বিচার ব্যবস্থা আছে। এই বিচার বহির্ভূত যে হত্যা, এই এনকাউন্টারের নামে বিচার বহির্ভূত যে হত্যা, এবং যেভাবে গল্প সাজানো হলো যে রাত 2টোর সময় একটা লোককে রিকনস্ট্রাকশন করার জন্য নিয়ে যাওয়া হলো ওই জলকাদার মাঠটাতে, এবং ওই অন্ধকারের মধ্যে যে লোকটা সারাদিনে কখনো পালাবার চেষ্টা করেছে বলে কারোর মনে হয়নি, সেই লোকটা একটা নিরস্ত্র মানুষ, সঙ্গে বেশ অনেকজন সশস্ত্র পুলিশ থাকা সত্ত্বেও তার এত হলো যে সে সেইখান থেকে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো বা পুলিশকে আক্রমণ করার চেষ্টা করলো। এই ব্যাপারটা মানুষের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আর আমরা সম্প্রতি দেখেছি যে এই দক্ষিণ 24 পরগনার যে পুষ্পা যাকে বলা হয়েছে তাকে সহ এবং অন্যান্য বিভিন্ন যে রাজনৈতিক নেতাদেরকে যাদেরকে ধরা হয়েছে তারা কেউ মানে খুব ভয়ঙ্কর গুন্ডা ছিলেন কি ছিলেন না, সবাই তো সমান ভয়ঙ্কর গুন্ডা হন না, কিন্তু প্রত্যেককেই পুলিশ কোমরে দড়ি বেঁধে তাদেরকে প্রায় অন্তর্বাস করিয়ে রাস্তায় রাস্তায় পুলিশ ঘুরিয়েছে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে। তাহলে কি এই দাগি অপরাধীটাকে, যাকে প্রায় প্রাইম অ্যাকিউজ করার চেষ্টা করছিল পুলিশ, তাকে পুলিশ একেবারে ছেড়ে দিয়ে ওখানে নিয়ে গেছে যে সে পুলিশের হাত ফসকে পালিয়ে গেল? মানে এখানে তো কিছু নিয়ম আছে, একটা রিকনস্ট্রাকশন করার সময় কিছু নিয়ম পুলিশকে মানতে হয়, এবং একে কোনো রকম নিরাপত্তা ছাড়াই এমন ভাবেই কি পুলিশ নিয়ে গিয়েছিল যাতে সে পালিয়ে যেতে সুযোগ পায়? এটা কি পুলিশ সুযোগ তৈরি করে দিয়েছিল? এই ব্যাপারটা কিন্তু মেনে নেওয়া মানুষের পক্ষে খুব একটা সহজ নয়। আর যখনই একটা পুলিশ ক্রাইম সিনের রিকনস্ট্রাকশন করে তখন পুলিশ কিন্তু ভিডিও রাখে। এবার সেই ভিডিওটাকে রাখতে হয়, সেই ভিডিওটাকেই পরবর্তীকালে সেখান থেকে তারা অপরাধের নানা গুরুত্বটাকে বিচার করে বা সেখান থেকে তারা সিদ্ধান্তে আসে। তো এক্ষেত্রে যদি সেরকম কোনো ভিডিও থাকে সেই ভিডিওতেই তাহলে দেখা যাবে যে এই লোকটি পুলিশের রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিনা। সেরকম কিন্তু কোনো ভিডিও আমরা কিন্তু দেখতে পাইনি। বহু জিনিস সামনে আসছে মিডিয়া মারফত, কিন্তু এইটার দাবিও পুলিশ কোথাও করতে আমি দেখিনি যে এরকম ভিডিও আমাদের কাছে আছে বা আমরা এটা দেখাতে পারি, বা এরকম কিছুই কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে বহু রকম প্রশ্ন আসছে। আর একটা কাস্টোডিয়াল ডেথ হোক বা এনকাউন্টার হোক, সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেখানে কিছু মামলা হয় সেই পুলিশের এগেনস্টে মামলা হয়, সে সমস্ত কিন্তু কোনো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না। পুলিশের বিরুদ্ধে সরকারিভাবেই যে অভিযোগগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে পুলিশের গাফিলতি চূড়ান্ত। তো শুরুতে যদি পুলিশ যেভাবে অভিযোগটা যখন পেয়েছিল তখন যদি তারা সক্রিয় হতো, বা তারপরেও যখন প্রতিবেশীরা এতটা সক্রিয় হয়ে উঠেছে তখনও যদি সক্রিয় হতো, তাহলে কিন্তু মানে এই মামলাটা অন্যদিকে ঘুরতে পারতো। সেটা বোঝার চেষ্টা করা হয়নি। তো এরকম একটা জায়গা থেকে যখন কালকে মানবাধিকার সংগঠন হিসেবে আমরা বেশ কিছু সংগঠন মিলে আমরা একটা মিছিল করার চেষ্টা করি, আমাদেরকে প্রথমে পারমিশন দেওয়া হয়, মানে যে রুট দিয়ে আমরা যাব সেই রুটে যতগুলি থানা পড়ে সেই সমস্ত থানা থেকে আমরা প্রথমে পারমিশন পাই, এবং যখন জমায়েতটা শুরু হয়ে যায় কলেজ স্কোয়ারে তখন হঠাৎ করে দেখা যায় যে চারদিকে প্রচুর ব্যারিকেড করে মানে বিরাট পুলিশ বাহিনী বেরোবার সমস্ত রাস্তাগুলো আটকে দিয়ে তারা বলে দিলেন যে লালবাজারের নির্দেশে এই মিছিল হতে দেওয়া যাবে, অথচ কিন্তু আমাদেরকে সমস্ত পারমিশনই দেওয়া ছিল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের যে প্রতিবাদ করার যে অধিকার, সেই অধিকারটাতেও কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে। মানুষ যাতে প্রতিবাদ, কালকে যে গন্ডগোলগুলো হয়েছে সেই গন্ডগোলের মধ্যে এটা একজন, হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিষয়টার মধ্যে আমরা কোন রকম সেটা শুনে আমরা এই রাস্তাতে আমরা যাইনি, এবং আমরা যেখানে জমায়েত হয়েছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে ঘন্টা তিনেক আমরা প্রতিবাদ সভা করি এবং সেখানেই আমরা প্রতিবাদটাকে রাখি। তো এগুলো ধীরে ধীরে এটা খুব উদ্বেগজনক যে মানুষের যে একটা সভ্য জগতের যে অধিকার, আমরা এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা কি মধ্যযুগের দিকে এগিয়ে চলেছি? এই যে সভ্যতা, এই যে মানে বিচার ব্যবস্থা বা এই যে সংবিধান সম্মত যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলো তো বহু মূল্য দিয়ে অর্জন করতে হচ্ছে। সেখান থেকে আমরা খুব সহজেই বোধহয় আবার এমন জায়গায় ফিরে যেতে চাইছি যে অশোকবাবু একটু আগে বললেন যে সেই তুঘলকি শাসন, যে তুঘলকি শাসন থেকে অতিক্রম করে আমরা একটা সংবিধানের শাসনে মানে উন্নীত হয়েছিলাম, সেখান থেকে আমরা আবার বোধহয় পেছনের দিকে হাঁটতে শুরু করেছি। এবং এখানে একটা মানে কি বলবো জনমত তৈরি করা হয় মানুষের মধ্যে, বিভিন্ন ভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে মানুষের মধ্যে এটাই
তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, যে এখানে একটা সকলে মানে একটা গণ অনুমতি যেন একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এই যে দোষী তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু এই যে বিচার ব্যবস্থার প্রতি যে অনাস্থা, এই অনাস্থাটা বোধহয় একটা ক্রিয়েটও করা হচ্ছে। এই মানুষের তো অভিজ্ঞতা থেকে মানুষ বিচার ব্যবস্থার প্রতি অনেক ক্ষেত্রে আস্থা হারান, কিন্তু তা সত্ত্বেও মানে কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বা কিছু উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন দায়িত্বশীল মানুষের মুখেও আজকাল আমরা শুনতে পাই, যেগুলো আমরা আগে কখনো দেখতাম না। কোনো মিডিয়া খবর করার আগে কোনো একটা ঘটনাকে সাম্প্রদায়িক রং দেবার আগে 10 বার ভাবতেন, তারা অনেক সাবধানে খবর করতেন, কিন্তু আজকাল আর সেটা হয় না, বরং সেটাকেই হাইলাইট করা হয় যে এখানে কোনো সাম্প্রদায়িকতার গন্ধ আছে। অর্থাৎ একটা আনরেস্ট যেন চাপিয়ে দেওয়া হচ্ছে সমাজের উপরে, যেখান থেকে কোনো একটা ঘটনা থেকে যেটা বড় আকার নেয়, এরকম একটা আশঙ্কা কিন্তু আমরা করছি। এবং এটা সমাজের জন্য ভয়ঙ্কর, মানে আগামী দিনের জন্য ভয়ঙ্কর। এবং এইগুলো দ্বারা সকালে বা ধরে বিকেলে খরচ করে দেবো এই ধরনের যদি ব্যবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু সমাজ কিন্তু একটা আনরেস্টের দিকেই এগোবে। এবং সেক্ষেত্রে যে ধর্ষণ সমাজে কমে যাবে তার কিন্তু কোনো রকমই ইয়ে মানে বলা যায় না, বা এরকম চিন্তা ভাবনাও করা যায় না। এবং যারা চিন্তাশীল ব্যক্তি তারা কখনোই ভাবেন না যে এইভাবে কখনো একটা সমাজে কোনো অপরাধকে কমিয়ে আনা সম্ভব হবে। এটা কখনোই হয় না। যে জায়গা থেকে কমিয়ে আনা সম্ভব হয়, সেই জায়গাটার থেকে আমরা যেন পেছনের দিকে হাঁটতে শুরু করি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা তো আমাদের এখন আমরা জেল বলি না, এখন আমরা তো সংশোধনাগারে বলি। তো যে মানুষটা, আমি ধরে নিলাম যে মানুষটাকে এনকাউন্টার করে মারা হলো, হয়তো বিচার করলে দেখা যেত যে সে হয়তো ভিন্ন অপরাধ করেছে, কিন্তু আমাদের ব্যবস্থা তো এখন সংশোধনে বিশ্বাস করে বলে দাবি করে। তো তাকে সংশোধনাগারে, তাকে প্রয়োজন মতো তাকে আইন অনুযায়ী শাস্তি দিয়ে তাকে সংশোধন করার তার একটা সুযোগ দেওয়া যেত। সেটাই, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটা তো সভ্য সমাজের বিচার ব্যবস্থার অঙ্গ হতে পারে না। এখানে কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় যথেষ্ট চিন্তা ভাবনা করে, যথেষ্ট মানে সময় নিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে বিচার করার ব্যবস্থা রয়েছে। সেই মানে এই যে অর্জিত ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে এক কথায় যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, তাহলে আগামী দিন আমাদের জন্য খুব ভয়ঙ্কর। এবং তার জন্য কিন্তু প্রতিটা মানুষকে এর খারাপ এফেক্টটা তার প্রতিটা মানুষকে ছুঁয়ে যাবে। সেটা একটা দুটো জায়গায় বা কোনো নির্দিষ্ট কমিউনিটির ওপর বর্তাবে না, গোটা দেশই তার দ্বারা এফেক্টেড হবে। আমার এটাই লক্ষ্য।